আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম এশিয়ার ৩০তম ভবিষ্যতের উদ্বোধনী অধিবেশনে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনের জন্য আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। এছাড়া পৃথিবী ক্রমশ অস্থির হয়ে উঠছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন শান্তি ভঙ্গুর, উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বজুড়ে এখন অশান্তি ও উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশও এখন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করি এই অনিশ্চয়তাকে সুযোগে পরিণত করতে এশিয়ার দেশগুলো মিলেমিশে কাজ করে যাবে। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রাজধানী তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিস কিপার্স রান শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের একাগ্রতা এবং সাহস সারা পৃথিবী জানে। সেনা, নৌ, বিমান বাহিনী এবং পুলিশ জাতিসংঘের সুনাম ধরে রাখায় সাধুবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইঞ্জিনিয়ারিং এবং লজিস্টিক্স সাপোর্টের দিক দিয়েও বাংলাদেশি শান্তিরক্ষীরা এগিয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, নারীদের অংশগ্রহণ এবং তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে। বাংলাদেশ peacekeepers are currently serving জাতিসংঘের অনেকগুলো শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের একাগ্রতা ও সাহস সারা পৃথিবীর মানুষ জানে। জাতিসংঘের শান্তি মিশনে সুনাম ধরে রাখায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। রাজধানীর মান্ডা এবং ড্যামরার আমুলিয়া মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর অভিযানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিপুল পরিমাণ চাল, ডাল, আটা, তেল এবং 5টি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিসিবির মালামাল মজুত এবং মোড়ক পরিবর্তন করে অন্যত্র বিক্রির দায়ে 3 জনকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে 1242 বস্তা চাল, 507 বস্তা আটা, 17 বস্তা ডাল, 150 লিটার সয়াবিন তেল, 4টি প্যাকেজিং সেলাই মেশিন, 3টি ডিজিটাল ওয়েট মেশিন এবং 10টি খালি তেলের ড্রাম উদ্ধার করা হয়। 5টা ট্রাক সব মিলে প্রায় আপনার চালের বস্তাই হবে হচ্ছে 2500-এর মতো, ডাল হচ্ছে 1300 বস্তার মতো, আটা 800 বস্তার মতো, তেল হচ্ছে আপনার বেসিক্যালি ঢালা তেল, ড্রামের তেলও আছে, প্লাস ইয়াও আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচলাবস্থা কাটেনি 14 দিনেও। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা। নগর ভবনের মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেইটে তালা ঝুলিয়ে দেয়ায় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আজ শুনানির দিন ধার্য করা হয়েছে। এছাড়া ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানির জন্য আজকের দিন ধার্য রয়েছে। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়ায় 1 ঘন্টা কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। বেলা 11:30টায় সচিবালয়ে 11 নম্বর ভবনের নিচে বিক্ষোভ করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তবে কর্মবিরতির ফলে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতি পালন করবেন বলে গতকাল বুধবার ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সচিবালয় সহ সারা বাংলাদেশের সকল কর্মচারী এই বিষয়ে অবগত হয়েছে। কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা নাই, পরামর্শ নাই,
রাতের আধারে এই আইনটা করা হয়েছে। তাই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, আর তাতে বাড়তে পারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার 10টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছিলেন যে গভীর নিম্নচাপ হওয়ার পর এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে এর ফলে প্রচুর বৃষ্টি হতে পারে। ইতোমধ্যেই তা শুরু হয়েছে। আগামীকালও বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে দেশের 4 বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে হাতিয়ায় এখন বৃষ্টিপাত কেমন? জি রিদওয়ানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়াতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এটি গতকাল রাত সন্ধ্যার পর থেকে শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। আমি এই মুহূর্তে আছি হাতিয়ার নলছিরাঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউ এবং উপচে পড়ছে এই মেঘনা নদীতে। এখন জোয়ার আসার সময় হয়েছে, সাগর খুবই উত্তাল রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় এবং দুর্যোগ মোকাবেলায় গতকাল থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আমি কথা বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় হাতিয়ার সাথে সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রী পারাভার একেবারেই বন্ধ রয়েছে। এখানে শুধু যাত্রী পারাভার নয়, হাতিয়ার বেশ কয়েকটি মাছঘাটের ছোট ছোট নৌযানকে নিরাপদে আশ্রয় নিতে নির্দেশ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব ইউনিয়নের নীতি নির্ধারক পর্যায়ে লোকজনের সাথে কথা বলে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় প্রায় 7.5 লাখ লোকের বসবাস। এখানে মূল ভূখণ্ডের বাইরেও বেশ কিছু চরাঞ্চলে প্রায় 1.5 লক্ষাধিক লোক বসবাস করেন। বিশেষ করে চরগাছিয়া, ডালচর এবং নিজুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় এখানে জলোচ্ছ্বাসের ঝুঁকি মোকাবিলা করে মানুষজনকে এখানে বসবাস করতে হচ্ছে। আপনারা জানেন যে গতকালকে এবং গত এই রাতে অতিরিক্ত জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধের বাইরে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে নলছিরাঘাট এলাকায় গতকালকে এবং তার গত রাতের জোয়ারে বেশ কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এখন জোয়ারের আসার সময় হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে এই জায়গাটিও প্লাবিত হবে। এরপরে এখানে বেশ কিছু ঢেউ এবং আবহাওয়ার অবস্থা খুবই বিরাজ করবে এখানে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে দুর্যোগের সর্বশেষ। কিরণ, ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের আশুলিয়ার খামারিরা। অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে লাভবান হওয়ার আশা তাদের। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর 700 খামারি দেশীয় পদ্ধতিতে প্রায় 12,000 পশু প্রস্তুত করেছেন। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত মুন্সিগঞ্জের খামারিরাও চাহিদার চেয়ে প্রায় 12,000 পশু বেশি প্রস্তুত থাকায় রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে সরবরাহের আশা করছেন তারা। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন হাটে চলছে বেচাকেনা। গেলবারের তুলনায় এবার দাম কম পাওয়ায় খুশি ক্রেতারা, তবে লোকসানের আশঙ্কা খামারিদের। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রোগাক্রান্ত পশু বেচাকেনা বন্ধে বসানো হয়েছে মেডিকেল টিম। এছাড়া হবিগঞ্জে প্রায় 71,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে খামারগুলোতে শুরু হয়েছে গরু বেচাকেনা। খামারিরা বলছেন মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। $450 টাকা থেকে শুরু করে 550 টাকা লাইভ ওয়েটে আমরা গরু দেওয়ার চেষ্টা করছি। খাবারের যে দাম ওই হিসাব করতে গেলে আমরা তেমন একটা লাভবান হতে পারবো না। যদি খাবারের দাম একটু কম হতো তাহলে আমরা লাভবান একটু বেশি হইতাম। গরু কিনা আসছিল মনে করেন যে আর 3 মাস আগে 70,000, আজকে বেচলাম 73,000। খাইছে বোধ গরু 15,000, বেচলাম 73,000। লস কত টাকা? গরু মোটামুটি তুলনামূলক দাম কম। গত বছরের তুলনায় এবছর গরুর দাম অনেকটা শিথিল আছে, অনেকটা কম আছে। আজকেও তা দেখতেছি, আসলাম, গরুর দাম সেমই আছে, তুলনামূলক অনেক সচ্ছলতা ভালো আছে।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার একটি খামার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। ফারুক, খামারগুলোতে পশুর বেচাকেনা কেমন, কোন ধরনের পশুর চাহিদা বেশি, একটু জানাবেন। জি রেদওয়ানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার গাজীরচট এলাকায় একটি ফার্মে। সেই ফার্মে কিন্তু ব্যাপক গরু রয়েছে এবং গরু কিন্তু এবার হাট বাজারগুলোতে কিন্তু গরু কম থাকায় কিন্তু খামারি থেকে ক্রেতারা কিন্তু গরু ক্রয় করছেন এবং খামারির বেশিরভাগ গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে আমরা জেনেছি এবং দাম কিন্তু এবার বেশি নয়, এবার চাহিদার মধ্যেই রয়েছে। ক্রেতারা কিন্তু এই খামারগুলোতে ভিড় করছে গরু কেনার জন্য, যেহেতু হাট বাজার এখনো ওইভাবে শুরু হয়নি, হাট বাজারে গরু আসতে এখনো শুরু করেনি। আজকের পর থেকে হয়তো কিছু গরু আসবে হাট বাজারগুলোতে। তো গতকাল থেকে কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে হাট বাজারগুলোতে এখন সেই পরিবেশ নেই এবং হাট বাজারে বিক্রেতা সবাই সংকটের মধ্যে রয়েছে। আশঙ্কা করছেন যে তাদের কেনা বেচা আসলে কি হবে, গরুর কি অবস্থা হবে, তারা কিন্তু এটা নিয়ে শঙ্কিত। তবে খামারগুলো রয়েছে শিল্পাঞ্চল আসলে কিন্তু বেশ কিছু খামার রয়েছে, সেই খামারে কিন্তু ব্যাপক গরু রয়েছে এবং অনেক যত্ন সহকারে তারা কিন্তু এই গরুগুলো লালন পালন করছেন। এই গরু কিন্তু ক্রেতারা অর্থাৎ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন কিন্তু এই খামারগুলোতে ভিড় করছেন, তারা এই খামার থেকে গরু নেওয়ার জন্য। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু খামারিদের এবার বেশ চাহিদা রয়েছে, ক্রেতারা কিন্তু খামারে ভিড় করছেন। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু ব্যস্ততম এলাকা হওয়ার কিন্তু রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো, যে কারণে গরু তেমন প্রবেশ করছেন থেকে গরু হাটগুলোতে ভিড় করবেন বলে আমরা জেনেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে পশুর কোরবানির খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেওয়া ফারুক, ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের বিশেষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব শেষ হয়ে আসায় এমন সিদ্ধান্ত নেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক জানান, সরকারি খরচ কমানোর দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 130 দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক। গেল কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট থেকে তিনি ব্যয় কমিয়েছেন প্রায় $175 বিলিয়ন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দার এমন তথ্যের পর নড়ে চড়ে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। এ সময়ে হামলা করলে চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কায় নেতানিয়াহুকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এসব কথা জানায়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।